আচ্ছা, আপনারা কি জানেন বাংলার এমন একটা ইতিহাস আছে যা কোনো বইয়ের পাতায় নয়, বরং লেখা হয়েছে নদী আর সমুদ্রের ঢেউ দিয়ে। এক হারানো গৌরবের গল্প, যখন এই বাংলারই বন্দর থেকে পালতোলা জাহাজগুলো গোটা বিশ্ব শাসন করত। চলুন আজ সেই বিস্তৃত ইতিহাসে একবার ডুব দেয়া যাক। একবার ভাবুন তো, যে দেশটা জুড়ে শুধু নদী আর নদী, জালের মতো ছড়ানো, তার পক্ষে কি সমুদ্রকে এড়িয়ে চলা সম্ভব? একদমই না। সাগরের দিকে যাত্রাটা তাই কোনো অপশন ছিল না, ছিল নিয়তি। এখানকার মানুষের জন্য নৌকাই ছিল জীবন, আর সমুদ্র ছিল সেই জীবনেরই বিস্তার। আর এই নদীপথই কিন্তু একদিন বাংলাকে পৌঁছিয়ে দিয়েছিল বিশ্বের দরবারে। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে? মানে এই নদী নালা ঘেরা একটা দেশ হঠাৎ করে এমন এক বিশাল সামুদ্রিক শক্তি হয়ে উঠল যে তার দাপটে গোটা প্রাচীন বিশ্ব কেঁপে যেত। চলেন আজ এই রহস্যরই গভীরে যাওয়া যাক, ভূগোলের সীমানা পেরিয়ে একদম ইতিহাসের কেন্দ্রে। তো আমাদের এই গল্পের শুরুটা হবে অনেক অনেক বছর আগে, বলতে গেলে হাজার হাজার বছর আগে। বাংলার সামুদ্রিক ক্ষমতার তখন সবে ভোর হচ্ছে, আর সেই সময়েই জন্ম নিয়েছিল এক কিংবদন্তি রাজ্য। নামটা শুনুন, গঙ্গা ঋদ্ধি। গঙ্গা বদ্বীপের এমন এক শক্তিশালী জাতি যাদের ভয়ে স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেটের বিশাল সেনাবাহিনীও থমকে গিয়েছিল। ভাবা যায়, এই একটা কথাই তো যথেষ্ট, তাই না? এটা বোঝানোর জন্য যে প্রাচীন বাংলা শুধু ধন সম্পদে নয়, সামরিক শক্তিতেও কতটা অপ্রতিরোধ্য ছিল। আর এই বিশাল ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল তাম্রলিপ্তি। দেখুন, এটা কিন্তু শুধু একটা বন্দর ছিল না, এটা ছিল বলতে পারেন প্রাচীন বাংলার জন্য বাইরের দুনিয়া দেখার একটা খোলা জানালা। এই জানালা দিয়েই বাংলা গোটা পৃথিবীকে দেখত, আর গোটা পৃথিবীও বাংলাকে চিনত। এখান দিয়েই তো বাংলার ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি সবকিছুর স্রোত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। ভাবতে পারেন, প্রায় ১,০০০ বছর, এটা কোনো ছোটখাটো সময় না। মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে গুপ্তযুগ পর্যন্ত কত সাম্রাজ্য এলো গেল, কিন্তু তাম্রলিপ্তির টিকে ছিল। আর এখান থেকেই কিন্তু মহানাবিক বুদ্ধগুপ্তের মতো দুঃসাহসী নাবিকরা মালাই পেনিনসুলার দিকে জাহাজ ভাসিয়েছিলেন। এটা থেকেই তো বোঝা যায় বাংলার নাবিকদের বুকের সাহস আর হাতের দক্ষতা কতটা ছিল। ব্যাপারটা কিন্তু শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বুঝলেন? তাম্রলিপ্তি ছিল একটা বিশাল নেটওয়ার্কের হাব। একদিকে রোমান সাম্রাজ্য, আর একদিকে চীন, মাঝখানে দক্ষিণ পূর্ব এশিয়া, সব যেন এক সুতোয় বাঁধা ছিল। এটা ছিল একটা মেল্টিং পটের মতো, যেখানে নানা দেশের জিনিসপত্র, মানুষ, এমনকি তাদের চিন্তাভাবনাও এসে মিশে যেত। এতেই পরিষ্কার হয়ে যায় প্রাচীন বাংলা কতটা গ্লোবাল ছিল। আচ্ছা, প্রাচীন যুগের কথা তো হলো, এবার চলুন টাইম মেশিনে চেপে আমরা চলে আসি মধ্যযুগে। এমন এক সময়ে যখন একটা স্বাধীন বাংলা সালতানাত বিশ্ব অর্থনীতির মঞ্চে এক প্রধান খেলোয়াড় হিসেবে উঠে আসে। দেখুন, দিল্লির শাসন থেকে বেরিয়ে এসে একটা স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করা, এটা বাংলার ইতিহাসে একটা বিরাট বড় ঘটনা ছিল। এই স্বাধীনতার কারণেই কিন্তু বাংলা প্রথমবার নিজের ভাগ্য নিজে লেখার সুযোগ পায়, আর তার ফলাফল এই ছোট্ট অঞ্চলটা হয়ে ওঠে এক বিশাল রাজনৈতিক আর অর্থনৈতিক পাওয়ার হাউস। শুধু একটা তথ্য দিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ১৫০০ সালে বাংলার রাজধানী গৌড় ছিল সারা পৃথিবীর পঞ্চম জনবহুল শহর। জাস্ট ভাবুন একবার, এই একটা কথাই তো বলে দেয় যে এই সালতানাত কতটা বিশাল, কতটা ধনী আর কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাংলা তখন ছিল আক্ষরিক অর্থেই বিশ্বের অন্যতম কেন্দ্র। আর সে সময়ের যারা পর্যটক ছিলেন, ইউরোপীয়, চৈনিক, তারা সবাই এক কথায় বাংলাকে কি বলতেন জানেন? ব্যবসা করার জন্য বিশ্বের সবচেয়ে ধনী দেশ। আর বলবে নাই বা কেন? এখানকার ধন সম্পদ, এখানকার পণ্যের প্রাচুর্যই তো সারা দুনিয়ার বণিকদের চুম্বকের মতো এখানে টেনে আনত। বাংলা তখন ছিল রীতিমতো এক সোনার খনি। তো এই সালতানাতের ক্ষমতা কিন্তু শুধু টাকা পয়সার মধ্যে আটকে ছিল না, রাজনৈতিকভাবেও এর প্রভাব ছিল ব্যাপক। আশপাশের আরাকান, উড়িষ্যা, ত্রিপুরার মতো রাজ্যগুলো এর নিয়ন্ত্রণে ছিল। আর নৌবহর, সে তো ছিল অপ্রতিরোধ্য। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, বাংলার তৈরি জাহাজগুলোই ছিল তখন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় জাহাজ। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে বাংলার সামুদ্রিক দক্ষতার? কিন্তু ইতিহাসে সবকিছু তো আর একরকম থাকে না। এবার গল্পের মোড়টা ঘুরতে শুরু করল।
সেই উজ্জ্বল অধ্যায়টার ওপর ধীরে ধীরে অন্ধকারের ছায়া নেমে আসতে লাগল। বাংলার স্বাধীনতার সূর্য তখন অস্ত যাবার পথে। কথাই তো আছে, তাই না? ক্ষমতার জোয়ার চিরদিন থাকে না, জোয়ারের পর ভাটা আসে। বাংলার সেই স্বাধীন শক্তিশালী সালতানাতের ভাগ্যেও ঠিক এটাই লেখা ছিল। গল্পের আসল টুইস্টটা কিন্তু এখানেই। দেখুন, সালতানাতের আসল শক্তি ছিল তার নৌবাহিনী, কারণ এই নদী নালা ঘেরা দেশের নারী নক্ষত্র তারা বুঝত। অন্যদিকে মোঘলরা কারা? তারা তো মধ্য এশিয়ার এক ল্যান্ড পাওয়ার। তাদের সব যুদ্ধকৌশল ছিল মাটিকে ঘিরে। ফলে তারা বাংলা দখল তো করল, কিন্তু এখানকার নদী আর সমুদ্রকে অরক্ষিত রেখে দিল। আর এই একটা বিরাট কৌশলগত ভুলই তৈরি করল একটা পাওয়ার ভ্যাকিউম, যা ডেকে আনল এক ভয়ঙ্কর বিপদ। আর এই অরক্ষিত জলপথেই শুরু হল টেররের রাজত্ব। কারা করল? মগ আর পর্তুগিজ জলদস্যুরা। আরাকানের রাজা তো রীতিমতো চট্টগ্রামকে তাদের ঘাঁটি বানিয়ে দিল, আর এই পর্তুগিজ ভাড়াটে জলদস্যুদের লেলিয়ে দিল নিরীহ বাঙালির উপর। বলা যায় এখান থেকেই শুরু হল বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়। কি ভয়ঙ্কর অত্যাচার চলেছিল তার একটা সামান্য ঝলকই সংখ্যাগুলো থেকে পাওয়া যায়। একবার কল্পনা করুন, মাত্র ৩ বছরে ৪২,০০০ মানুষকে দাস বানিয়ে চট্টগ্রামে আনা হচ্ছে। গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে। মানুষদের হাতের তালু ফুটো করে দড়ি দিয়ে বেঁধে পশুর মতো বাজারে বিক্রি করা হচ্ছে। এগুলো তো শুধু সংখ্যা নয়, এর পেছনে আছে লক্ষ লক্ষ বাঙালির না বলা কষ্ট, যন্ত্রণা আর চোখের জলের ইতিহাস। তো ইতিহাসের এত চড়াই উতরাই পেরিয়ে আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রশ্ন হল, এই যে এত লম্বা একটা যাত্রা, তার উত্তরাধিকার বা লেগেসিটা ঠিক কি? আজ এর মানেটা কি আমাদের জন্য? দেখুন, যে নৌকা দিয়ে আমাদের এই গল্পটা শুরু হয়েছিল, সেই নৌকাই কিন্তু আজও বাংলার পরিচয়। কে জানে, হয়তো সেই হারানো সামুদ্রিক গৌরবের স্মৃতি আজও বাংলার নদীর স্রোতের সাথে মিশে আছে, বয়ে চলেছে আমাদের রক্তে। ১,৫০০ বছরের একটা এপিক জার্নি। তাম্রলিপ্তির সেই অসীম ক্ষমতা থেকে শুরু করে সুলতানি আমলে সে চোখ ধাঁধানোর সম্পদ, এই পুরোটা সময় ধরে বাংলা ছিল আক্ষরিক অর্থেই সমুদ্রের রাজা। এটা আমাদের ইতিহাসের এমন এক গৌরবময় অধ্যায় যা আমরা প্রায় ভুলে যাই। আর তারপর পতনের পর যা হয় আর কি, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য কমে গেল, আর বাংলার অর্থনীতি সমুদ্র থেকে মুখ ফিরিয়ে পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ল। যে জাতিটা একসময় বিশ্ব শাসন করত, তারা যেন নিজেদের একটা খোলেসের ভেতর গুটিয়ে নিল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যদি সেই সোনালী অতীতের স্মৃতি সত্যি সত্যিই বাংলার নদীর জলে আজও মিশে থাকে, তাহলে কি সেই শক্তিটা পুরোপুরি হারিয়ে গেছে, নাকি সেটা এখনও বাংলার হৃদয়ে একটা সুপ্ত আগ্নেয়গিরির মতো ঘুমিয়ে আছে, শুধু জেগে ওঠার অপেক্ষায়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।